জানো মা, আহা মিনি, আমাকে বিরক্ত করিস না, আমি এখন কাজ করছি। আচ্ছা, বাবাও কাজ করে, তুমিও কাজ করো, কার কাজ বেশি? বাবার এখন কাজ নেই, যা বাবাকে গিয়ে বিরক্ত কর। আমার 5 বছরের ছোট্ট মেয়ে মিনি এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্ম নেওয়ার পর ভাষা শেখার জন্য সে মাত্র 1 বছর সময় ব্যয় করেছিল। তারপর থেকে সে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ একটু চুপ করে থাকে না। তার মা মাঝে মাঝে ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দেয়, কিন্তু আমি তার বাবা সেটা পারি না। মিনি যদি কিছুক্ষণ চুপ করে থাকে তাহলে তাকে এত অস্বাভাবিক লাগে যে আমার সহ্য হয় না। এ কারণেই আমার সঙ্গে তার কথোপকথন খুব উৎসাহের সাথে চলে। সকালবেলায় আমি আমার নোভেলের সপ্তদশ অধ্যায়ের কাজ শুরু করেছি। এমন সময় মিনি এসে বলতে শুরু করলো, জানো বাবা, রামদয়াল দারোয়ান না কিচ্ছু জানে না। ও জানো কাককে বলে কাউয়া। ও কি বোকা না, কিচ্ছু জানে না। আমি আজকে পৃথিবীর ভাষা বৈচিত্র্য সম্পর্কে তাকে কিছু শিক্ষা দিব ভাবলাম। বললাম, মিনি, আসলে আমরা যাকে কাক বলি। শুরু করিনি, এর মধ্যেই সে দ্বিতীয় প্রসঙ্গে চলে গেল। জানো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। ভোলা এত মিথ্যা কথা বলে। এই ব্যাপারে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করে মিনি হঠাৎ প্রশ্ন করে বসলো, আচ্ছা বাবা, মা তোমার কে হয়? মনে মনে বললাম শ্যালিকা, কিন্তু মুখে বললাম, মিনি তুমি ভোলার সঙ্গে গিয়ে খেলা করো, আমার এখন কাজ আছে। সে তখন আমার লেখার টেবিলের পাশে বসে তার হাঁটু ও হাত নিয়ে দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে শুরু করলো। আমার সপ্তদশ পরিচ্ছেদের প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে সঙ্গে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উঁচু জানালা থেকে নিচের নদীর জলে ঝাঁপিয়ে পড়েছেন। আমার ঘরটা পথের একদম ধারে। হঠাৎ মিনি তার খেলা বন্ধ করে জানালার কাছে ছুটে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, মাথায় পাগড়ি, কাঁধে ঝুলি, হাতে 2-1টি আঙুরের বাক্স নিয়ে এক লম্বা কাবুলিওয়ালা ধীরে ধীরে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তাকে দেখেই মিনির মনে কি ভাব জাগলো বলা মুশকিল। সে তাকে চিৎকার করে ডাকতে শুরু করলো। আমি ভাবলাম এখনই সেই ঝুলিতে করে কোনো আপদ এসে পড়বে, আমার আর সপ্তদশ পরিচ্ছেদ লেখা হবে না। কিন্তু কাবুলিওয়ালা যেই মুচকি হেসে মুখ ঘুরিয়ে আমাদের বাড়ির দিকে আসতে শুরু করলো, অমনি মিনি দৌড়ে ভেতরের ঘরে চলে গেল। আর তাকে দেখা গেল না। তার মনে এক ধরনের অন্ধবিশ্বাস ছিল যে ঝুলির মধ্যে খুঁজলে তার মতো 2-4 জন জীবন্ত শিশু পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে হাসি মুখে আমাকে সেলাম করলো। আমি ভাবলাম, যদিও প্রতাপ সিংহ ও কাঞ্চনমালার অবস্থা খুবই সংকটজনক, তবু লোকটাকে ঘরে ডেকে কিছু না কেনাটা ঠিক হবে না। কিছু কেনাকাটা হলো, তারপর গল্প শুরু হলো। আব্দুর রহমান, রুশ, ইংরেজদের নিয়ে সীমান্ত রক্ষার নানা নীতি নিয়ে কথা চলল। শেষে উঠে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করল, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় দূর করতে তাকে ভেতর থেকে ডেকে আনলাম। সে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। কাবুলিওয়ালার মুখ ও ঝুলির দিকে সন্দেহ ভরে তাকিয়ে রইল। কাবুলিওয়ালা ঝুলি থেকে কিশমিশ, খেজুর বের করে দিতে চাইলে সে কিছুতেই নিল না, বরং আরও বেশি সন্দেহ নিয়ে আমার হাঁটুর কাছে গা লাগিয়ে দাঁড়িয়ে রইল। প্রথম পরিচয়টা এভাবেই হলো। কয়েকদিন পরে এক সকালে বাড়ি থেকে বের হতে গিয়ে দেখি আমার কন্যা মিনি দরজার কাছে বেঞ্চিতে বসে অনর্গল কথা বলছে এবং কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে হাসি মুখে তা শুনছে। মাঝে মাঝে নিজের মতামত ভাঙা বাংলায় জানাচ্ছে। মিনির 5 বছরের জীবনে বাবার বাইরে এমন ধৈর্যশীল শ্রোতা সে পায়নি। আবার দেখি তার ছোট্ট আঁচল বাদাম কিশমিশে ভর্তি। আমি কাবুলিওয়ালাকে বললাম, ওকে এসব কেন দিলে? এমন আর দিও না। বলেই পকেট থেকে আধুলি বের করে তাকে দিলাম। কাবুলিওয়ালা বলল, তবা তবা, গুস্তাখি মাফ বাবু, আমি পয়সা নিতে পারবো না। আমি বললাম, না রহমত, তা হয় না, এ তোমার বিক্রির জিনিস, এভাবে দেয়া উচিত নয়, তুমি এটা রাখো। রহমত বড় অসংকোচে আধুলিটা তার ঝুলির ভেতর ঢুকালো। বাড়িতে ফিরে এসে দেখি সেই আধুলিকে ঘিরে বিশাল গোলযোগ। মিনির মা
চকচকে গোলাকৃতি বস্তুটি হাতে নিয়ে মিনিকে ধমক দিয়ে জিজ্ঞাসা করছেন, তুই এই আধুলি কোথা থেকে পেলি? মিনি বলছে, কাবুলিওয়ালা দিয়েছে। তার মা বলছেন, কাবুলিওয়ালার কাছ থেকে তুই আধুলি কেন নিতে গেলি? মিনি কেঁদে ফেলার উপক্রম হয়ে বলল, আমি চাইনি, সে নিজেই দিয়েছে। আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। পরে খবর পেলাম মিনি ও কাবুলিওয়ালার এটাই প্রথম সাক্ষাৎ নয়। সে প্রায় প্রতিদিনই এসে পেস্তা বাদাম কিশমিশ দিয়ে মিনির ছোট্ট লোভী হৃদয় অনেকখানি জয় করে নিয়েছে। আমি দেখলাম এই দুই বন্ধুর মধ্যে কয়েকটি নির্দিষ্ট কথা ও ঠাট্টা চালু আছে। যেমন রহমতকে দেখা মাত্র মিনি হাসতে হাসতে জিজ্ঞেস করত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ওই ঝুলির মধ্যে কি আছে? রহমত মুচকি হেসে একটি অনাবশ্যক চন্দ্রবিন্দু জুড়ে উত্তর দিত, হাতি আছে, হামারা ঝুলি কা ভিতর হাতি আছে, অর্থাৎ তার ঝুলির ভিতর হাতি আছে। এই মিথ্যে কথা নিয়েই তাদের মধ্যে একরকম সরল হাস্যরস চলত। এটা হয়তো খুব সূক্ষ্ম রসিকতা নয়, কিন্তু তাদের দুজনের কাছেই তা ছিল আনন্দের উৎস। শরতের সকালে একজন পূর্ণবয়স্ক ও একজন শিশুর এমন নিষ্পাপ হাসি দেখে আমারও মন ভালো হয়ে যেত। তাদের মধ্যে আরেকটি কথোপকথন ছিল। রহমত মিনিকে বলতো, খুকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না, না? আমাদের বাড়িতে কিছুটা আধুনিকতা থাকার কারণে শিশুকন্যাকে শ্বশুরবাড়ি সম্পর্কে এখনও সচেতন করা হয়নি। তাই মিনির কাছে রহমতের এই প্রশ্নের অর্থ স্পষ্ট না হলেও কোনো প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে থাকা তার স্বভাব বিরুদ্ধ। সে পাল্টা জিজ্ঞেস করত, তুমি শ্বশুরবাড়ি যাবে? তখন রহমত তার কাল্পনিক শ্বশুরের দিকে বিরাট মুষ্টি উঁচিয়ে বলতো, আমি শ্বশুরকে মারব। এই কথা শুনে মিনি শ্বশুর নামক অজানা কোনো ব্যক্তির দুর্দশা কল্পনা করে খুব হাসত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে বের হতেন। আমি কখনো কলকাতা ছেড়ে কোথাও যাইনি, আর সেজন্যই হয়তো আমার মনটা সারাক্ষণ পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ায়। ঘরের কোণে বসেই যেন আমি চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর কথা ভাবলে মন কেমন করে। কোনো বিদেশের নাম শুনলেই মনটা ছুটে যেতে চায়। তেমনি কোনো বিদেশি মানুষ দেখলেই আমার কল্পনায় ভেসে ওঠে পাহাড়, নদী, অরণ্যের মাঝে একটি কুটির আর মুক্ত এক জীবনযাত্রার এক উল্লসিত ছবি। তবে বাস্তবে আমি এমন এক জায়গায় বন্দি, যেখানে আমার নিজের ঘরটুকু ছাড়াও বাইরে পা রাখলে মাথায় যেন বজ্রাঘাত হয়। তাই সকালবেলায় ঘরের কোণে বসে এই কাবুলিওয়ালার সঙ্গে গল্প করেই আমার অনেকখানি ভ্রমণের আনন্দ মেটে। সে যখন তার দেশের কথা ভাঙা বাংলায় বলে, তখন আমার চোখের সামনে ভেসে ওঠে দুই ধারে রুক্ষ উঁচু রক্তাভ পাহাড়, মাঝখানে সংকীর্ণ মরুপথ দিয়ে বোঝাই উটের সারি চলছে। কারো হাতে বর্ষা, কারো হাতে সেকেলে চকমকি বন্দুক, পাগড়ি পরা পথিকেরা কেউ উটের পিঠে, কেউ পায়ে হেঁটে, সব মিলে এক রোমাঞ্চকর দৃশ্য। অন্যদিকে মিনির মা অত্যন্ত ভীতপ্রবণ। রাস্তায় সামান্য কোনো শব্দ হলেই তিনি ভাবেন পৃথিবীর সমস্ত মাতাল চোর ডাকাত বুঝি একসঙ্গে আমাদের বাড়ির দিকেই ধেয়ে আসছে। তার মনে এখনও এই ধারণা পুরোপুরি ঘুচে যায়নি যে এই পৃথিবীটা সর্বত্রই বিপদে ভরা। মাতাল, চোর ডাকাত, সাপ, বাঘ, ম্যালেরিয়া, পোকামাকড় ও গোড়াতে পরিপূর্ণ। রহমত সম্পর্কে তিনি পুরোপুরি নিঃসন্দেহ ছিলেন না। তাকে সতর্কভাবে নজরে রাখার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করতেন। আমি যখন এসব কথায় হেসে উড়িয়ে দিতাম, তখন তিনি ধাপে ধাপে আমাকে কিছু প্রশ্ন করতেন। ছেলে চুরি কি কখনো হয় না? কাবুলি কি দাস ব্যবসা নেই? এক বিশাল দেহী কাবুলির পক্ষে একটা ছোট বাচ্চা চুরি করে নিয়ে যাওয়া কি খুবই অসম্ভব ব্যাপার? আমাকে মানতে হলো ব্যাপারটা অসম্ভব নয়, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করার ক্ষমতা সবার সমান নয়, তাই আমার স্ত্রীর মনে সেই ভয় থেকেই গেল। তবে শুধুই সন্দেহের ভিত্তিতে আমি বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসা বন্ধ করতে বললাম না।